আচ্ছা, আজকে আমরা বোটানি চ্যাপ্টার ওয়ানের একদম প্রথম দিকের ক্লাসটা করব। প্রথম দিকের টপিক গুলা নিয়ে আলোচনা করব। তো বোটানি ওয়ানের একদম প্রথম দিকের প্রথম ক্লাস বলা যায় আজকে। তো প্রথমত, বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে, নাম কি? রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মানে একজন কর্মকর্তা ছিলেন আর কি। তো ওইখানে তিনি প্রথম কোষ আবিষ্কার করছিলেন। তিনি কিছু অনুবীক্ষণ যন্ত্রে কিছু ছোট ছোট প্রকোষ্ঠ বা বক্সের মতো জিনিস দেখছিলেন। তো ওইগুলাকে তিনি নাম দিলেন সেল বা প্রকোষ্ঠ। তাহলে ওইখান থেকে মেনলি সেল বা প্রকোষ্ঠটা দেখতে পান তিনি। সেল বা প্রকোষ্ঠ। তো সেল শব্দটা আসছে ল্যাটিন সেলুলা থেকে। সেল শব্দটা আসছে ল্যাটিন সেলুলা থেকে, যার অর্থ হচ্ছে আসলে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তিনি তার গবেষণা তার একটা গ্রন্থে করেন। এই গ্রন্থটার নাম খুব ইম্পর্টেন্ট। এই গ্রন্থটার নাম মনে রাখা খুব প্রয়োজন। গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, দেখো, এটা ইজিলি তোমরা মনে রাখতে পারবা। সেল খুবই ক্ষুদ্র জিনিস। ক্ষুদ্রকে আমরা মাইক্রো দ্বারা প্রকাশ করি। ক্ষুদ্রকে আমরা মাইক্রো দ্বারা প্রকাশ করি। তাহলে তিনি যে জিনিসটা করছিলেন সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। গ্রন্থে তিনি এগুলা পর্যবেক্ষণটাকে প্রকাশ করেন। তো তিনি কি আসলেই আসল কোষ দেখতে পারছিলেন? না, তিনি আসলে মৃত কোষ দেখছিলেন। মৃত কোষ দেখছিলেন। মৃত কোষ পেয়েছিলেন এবং তিনি আসলে কোষ প্রাচীর দেখছিলেন। কোষের ভিতরের গঠনগুলো কিন্তু আলটিমেটলি দেখা নেই তখন। যতটুকু দেখা সম্ভব ততটুকুই দেখছেন। এর আরো যে পুঙ্খানুপুঙ্খ ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা আরো আধুনিক ভাবে আরো ক্ষুদ্র ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাবে তিনি দেখতে পারেন নাই। অঙ্গাণু টঙ্গাণু কিছুই দেখতে পারেন নাই। তাও তিনি কিন্তু আমাদের কোষ নিয়ে প্রথম কথা বলছেন, বা কোষের জনকও বলা হয়। আচ্ছা, এখন সব কথা হচ্ছে কোষের আকার আসলে বিভিন্ন প্রাণীতে বিভিন্ন আকারের কোষ আছে। কোষের আকার বিভিন্ন, যেমন আমরা যে ডিম খাই, ডিম কিন্তু একটা কোষ। আবার আমাদের শরীরের যে কোষগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কোষের আকারের কিন্তু একটা তারতম্য আছে। সবচেয়ে বড় কোষ কি? সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সবচাইতে বড় কোষ। এটা দৈর্ঘ্যে 17 সেন্টিমিটার, প্রস্থে 12.5 সেন্টিমিটার। তাহলে সবচাইতে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আমাদের মানব দেহে সবচেয়ে বড় একটা কোষ আছে, সেটা হচ্ছে একটা নিউরন। তাহলে মানব দেহের সবচেয়ে বড় কোষ, মানব দেহের সবচেয়ে বড় কোষ, সেটা হচ্ছে মোটর নিউরন। সেটা কি? সেটা হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন প্রায় 1.37 মিটার লম্বা হয়। 1.37 মিটার লম্বা হয়। এখন বলতে পারো ভাইয়া এটা কিভাবে সম্ভব? এটা আসলে বডির মধ্যে পেঁচায় থাকে। একটা একটা তার সাপোজ এভাবে যদি পেঁচায় থাকে, তাহলে এটা কি তুমি যদি লম্বা করে দেখবে এটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়। তো এভাবেই নিউরন কিন্তু আমাদের বডির মধ্যে পেঁচাই আছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা বড় কোষ মানে আমাদের প্রাণীর মধ্যে দেখলাম, উদ্ভিদের মধ্যেও তো আছে, তাই না? তো এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কোনটা? উদ্ভিদের মধ্যে এককোষী প্রাণী, এককোষী উদ্ভিদ, এককোষী উদ্ভিদ এবং সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড় উদ্ভিদ কোষ। তাহলে বলতেছি কি, এককোষী ও সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, এটা কি? এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজমা, সরি, এটা হচ্ছে এসিটাবুলারিয়া। এটা হচ্ছে এসিটা বুলারিয়া। এটা কি? এসিটা বুলারিয়া। এটা হচ্ছে এক ধরনের শৈবাল। এটা হচ্ছে আসলে এক প্রকারের শৈবাল। এটা প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়। প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম এককোষী এবং সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হচ্ছে
এসিটাবুলারিয়া। এটা হচ্ছে আসলে এক প্রকার শৈবাল, এবং এটা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়। এখন যদি আমরা বহুকোষী উদ্ভিদ চিন্তা করি, বহুকোষী উদ্ভিদ, এবং ওর মধ্যে সবচেয়ে লম্বা কোষ কি হতে পারে, বড় কোষ কি হতে পারে, তার মানে বলতেছি বহুকোষী ও সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। ওই ক্ষেত্রে হচ্ছে বহিমে বইমেরিয়া নিভিয়া। কি বলতেছি? বইমেরিয়া নিভিয়া। এটা একটা উদ্ভিদ, একটা গাছ। এই গাছটাকে অনেক সময় র্যামিও বলা হয়। এই গাছটাকে র্যামি বলা হয়। এটার এক একটা কোষের দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার। এই উদ্ভিদটার এক একটা কোষের দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার। এবার আমরা বড় বড় কোষ দেখলাম, ছোট কোষও তো জানতে হবে নাকি? সর্বাপেক্ষা ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যারিসেপ্টিকাম। তাই আমরা আমরা কি বলতেছি? সবচাইতে ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ। এটা হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। বানানগুলো একটু কষ্ট করে পড়তে হবে, বারবার বারবার দেখলে আমরা কিন্তু বানানগুলা পারবো। ঠিক আছে, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটার ব্যাস, মানে ব্যাস তো আমরা বুঝছি, ডায়ামিটার মাত্র 0.1 মাইক্রোমিটার। দ্যাট মিনস অনেক 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 ক্ষুদ্র, অনেক 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 ক্ষুদ্র। এটা আরেকটা নাম আছে। যেমন দেখা যায় সবারই কোনো না কোনো একটা ডাক নাম থাকে, একটা ভালো নাম থাকে, একটা ডাক নাম থাকে। তো এই যে কোষটা বা এই যে প্রাণীটার, এটার একটা আলাদা নাম আছে। এটাকে পিপিএলও বলা হয়। এটাকে বলা হয় পিপিএলও। এটা অপর নাম হচ্ছে পিপিএলও। পিপিএলও মানে কি? প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। পিপিএলও মানে কি? পিপিএলও মানে হচ্ছে প্লিউরো নিউমোনিয়া, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, অর্গানিজম। তো বিজ্ঞানী রবার্ট হুক আমাদের মৃত কোষ দেখছিলেন। তাহলে প্রথম জীবিত কোষ কে দেখছে? এটা আমরা জানতে পারি। প্রথম জীবিত কোষ কে দেখছেন? এটা দেখছেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তাহলে আমরা বললাম যে রবার্ট হুক দেখছেন মৃত কোষ। তাহলে জীবিত কোষ কে দেখছেন? অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তাহলে আমি যদি বলি জীবিত কোষ প্রথম কে দেখছেন বা প্রথম কে আবিষ্কার করছেন জীবিত কোষ, সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিলেন। অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। কত সালে? 1674 সালে। 1674 সালে তিনি এই জিনিসটা আবিষ্কার করছেন। এখন আমাদের বইয়ের এই জায়গায় আরো অনেক বিজ্ঞানীদের অনেক কে কি আবিষ্কার করছে না করছে এগুলো আছে। এগুলো সুন্দর মতো আমরা পড়লেই কিন্তু হবে, আবার এগুলো চ্যাপ্টারের ভিতরে আছে। তা দুই তিনটা আমি এখন একটু বলি। যেমন নিউক্লিয়াস যে আছে কোষের মধ্যে, এই জিনিসটা ফার্স্ট একজন বিজ্ঞানী অনুমান করছে। তাহলে নিউক্লিয়াসের অবস্থানটাকে অনুমান করছেন একজন ফার্স্টে। নিউক্লিয়াসের অবস্থানটাকে অনুমান করছেন। কে অনুমান করছেন? অনুমান করছেন বিজ্ঞানী ফেলিস ফন্টানা। বিজ্ঞানী ফেলিস ফন্টানা, উনি জিনিসটাকে ফার্স্ট অনুমান করছেন। পরবর্তীতে গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করছেন কে? গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করছেন, দ্যাট মিনস আবিষ্কার, আবিষ্কার করছে। আমরা আমরা ওনার নাম সবাই জানি, রবার্ট ব্রাউন। আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি। রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন এর আবিষ্কার করছেন। কোথা থেকে আবিষ্কার করছেন? অর্কিডের পাতা থেকে। অর্কিড উদ্ভিদের পাতা থেকে উনি প্রথম কোষের নিউক্লিয়াসটাকে আবিষ্কার করছেন। আচ্ছা, এবার আমরা এই যে কোষ নিয়ে পড়তেছি, এত কিছু জানলাম, তাই না? এখন প্রথম কোষের উৎপত্তিটা কিভাবে হয়েছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। হ্যাঁ, আহ মানে বিজ্ঞানীরা অনেক জল্পনা কল্পনা করছে, অনেক হাইপোথিসিস বের করছে, অনেক ব্যাখ্যা দিছে। এক একজন বিজ্ঞানী এক এক রকম ব্যাখ্যা দিছে। তো এই ব্যাখ্যাগুলোর জিনিসটা কি? যে ধারণা করা হয় একদম প্রথমে তিনি আমরা আলোচনা করতেছিলাম যে এই যে কোষ কিভাবে তৈরি হলো, ওই জিনিস নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা ট্যাখ্যা দিছে। তো এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে? তো
আলোচনা প্রথমত চিন্তা করা হয় যে একবারে প্রথম যখন পৃথিবী তৈরি হয়েছে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না, কিন্তু অন্যান্য গ্যাস টুকটাক ছিল। তো এর মধ্যে অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এগুলা মিলে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। ওই অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয়েছে কিভাবে? লাইটেনিং এর মাধ্যমে, মানে বজ্রপাত হয়েছে, ওই থেকে লাইটেনিং হয়েছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। আবার আহ গভীর সমুদ্রে কার্বনের পলিমার তৈরি হয়েছে। এখন এগুলো আসলে মানে হাইপোথিসিস, মানে হচ্ছে এগুলোর কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ না, এগুলা জাস্ট মানে চিন্তা করা হয়েছে আর কি। হ্যাঁ, বিভিন্ন ভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে তাদের চিন্তা ভাবনা থেকে এরকমই মনে হয়েছে। তো এরপরে হচ্ছে যে কার্বন পলিমার তৈরি হওয়ার পর ফসফোলিপিডের বাইলেয়ার তৈরি হয়েছে। এরপরে বলা হইতেছে আরএনএ তৈরি হয়েছে, আরএনএ দিয়ে বংশবৃদ্ধি হয়েছে, আলটিমেটলি আদিকোষ তৈরি হয়েছে। তো এই জিনিসটারে বিজ্ঞানীরা তাদের পরীক্ষাগারে মানে কি করছেন, ট্রাই করছেন যে আচ্ছা এই জিনিসটাকে আমরা ট্রাই করে দেখি কি হয় না হয়। তো বিজ্ঞানী আলেকজান্ডার অপারিন এবং হ্যালডেন, আমরা পড়তেছি প্রথম কোষ তৈরি, প্রথম কোষ তৈরি। ওনারা কি করছেন? ওনারা আলেকজান্ডার, আমরা বলতেছি কি আলেকজান্ডার, আলেকজান্ডার ওপারিন এবং হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন, ওনারা 1920 সালে, অনেক আগে কিন্তু, আজ থেকে প্রায় 105 বছর আগে, ওনারা বলেন যে বায়ুমণ্ডলের যে মিথেন, মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন এবং জলীয় বাষ্প, এগুলা কিন্তু আগে পৃথিবীতে ছিল, মানে ছিল, অক্সিজেন ছিল না। তো এগুলা থেকে নাকি জৈব অণু তৈরি হয়েছে, ওনারা এই জিনিসটা বলেন। ওনারা এই জিনিসটা বলেন যে এগুলা আছে কিন্তু অক্সিজেন ছিল না, এগুলা থেকে আলটিমেটলি জৈব অণু তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? জৈব অণু। তো এখন এই জিনিসটারে প্রমাণ করছেন কারা? ওনাদের কথাটারে নিয়ে আবার মানে অনেক ট্রাই করা হয়েছে যে তারা যে কথা বলছে এটাকে আসলে কিনা। পরে বিজ্ঞানী স্ট্যানলি মিলার, বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড ইউরে, বা হ্যারল্ড ইউরে, ওনারা তাদের কথাটাকে পরীক্ষাগারে প্রমাণ করছেন। তার মানে এই এই দুইজন বিজ্ঞানীরা কি করছেন? এই মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প আর হাইড্রোজেন দিয়ে তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করছেন। তারা কি তৈরি করছেন? করছেন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারছেন। তাহলে মানে আমাদের 1920 সালে আলেকজান্ডার ওপারিন হার্লেন, তারা জাস্ট একটা হাইপোথিসিস দিয়ে গেছেন যে আগে একদম পৃথিবীর শুরুকালে জাস্ট মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর আহ, জলীয় বাষ্প ছিল, সেখান থেকে জৈব অণু তৈরি হয়েছে। তো ওই জিনিসটাকেই বাস মানে পরীক্ষাগারে প্রমাণ করছেন কারা? স্ট্যানলি মিলার আর হ্যারল্ড ইউরে। তো ওই তাহলে এই জিনিসটা, বিষয়টা কিভাবে দাঁড়াইতেছে আলটিমেটলি, যে প্রথম কোষটা আসলে একটা জড় উপাদান থেকে তৈরি হয়েছে। তাহলে কি বলতেছি? প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি। প্রথম কোষ, প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি। তারপর কি হয়েছে, মানে কি ধারণা করা হয়? যে লাইটেনিং হয়েছে, মানে বজ্রপাত হয়েছে। তো লাইটেনিং করে, লাইটেনিং মানে বজ্রপাত, বজ্রপাত হইলো। বজ্রপাতে কি হলো? এই মিথেন, অ্যামোনিয়া, এই হাইড্রোজেন, এই পানি, এগুলা মিলে আমার অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। এগুলা মিলে আমার কি তৈরি করছে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। তারপরে বলতেছে যে গভীর সমুদ্রে নাকি কার্বনের পলিমার তৈরি হয়েছে। গভীর সমুদ্রে কার্বনের পলিমার তৈরি হয়েছে। কার্বন সমৃদ্ধ বিভিন্ন মানে কি জৈব যৌগ তৈরি হইতেছে। আমাদের হিউম্যান বডি কিন্তু একটা জৈব জিনিস, তাই না? আমাদের সবকিছু দেখবো, বডির ম্যাক্সিমাম জিনিস জৈব পদার্থ। তারপরে হচ্ছে 4 নম্বরে কি বলতেছে? যে আলটিমেটলি আস্তে আস্তে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছে। ফসফোলিপিড বাইলেয়ার কি, এটা কিন্তু আমরা পরবর্তীতে পড়বো, বা অনেকে আহ, কয়েকদিন আগে ক্লাস করছো। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। এন্ড আলটিমেটলি কি হয়? আমাদের আদিকোষ তৈরি হবে, তাই না? আরএনএ, আরএনএ এর মাধ্যমে আমাদের মানে বংশবৃদ্ধি শুরু হয়। আরএনএ এর মাধ্যমে, আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। বংশগতির ধারা প্রবাহ শুরু হয়, এন্ড আদিকোষের সৃষ্টি হয়।
তাহলে এই যে আদি কোষটা তো আমাদের সৃষ্টি হলো না, তো আদি কোষের থেকে এবার আমাদের প্রকৃত কোষ তৈরি হবে। আদি কোষ থেকে কি তৈরি হবে? প্রকৃত কোষ তৈরি হবে। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, যেহেতু দেখো এটাকে আমরা বললাম কি আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়, তাই এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। আরএনএ ওয়ার্ল্ড হাই, যে আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল, তাই মানে আরএনএ থেকেই আসলে প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হওয়ার মাধ্যমে আসলে আমাদের জীবনের উদ্ভব তৈরি হয়েছে। সবচেয়ে সরল জীবনের মানে আদি জীবনের সবচেয়ে সরল রূপ হচ্ছে আরএনএ। কি বলা হয়? আদি জীবনের আদি জীবনের সরল রূপ হচ্ছে আরএনএ। সরল রূপটা কি? আরএনএ। এবং বলা হইতেছে এই আরএনএ থেকে কিন্তু প্রোটিন তৈরি হয়েছে। তাই বলা হইতেছে যে এটারে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, যে এর মাধ্যমে আসলে জীবনের সূত্রপাত হয়েছে, এর মাধ্যমে কোষের তৈরি হয়েছে। তো প্রথমত যে আমাদের যে আদিকোষ তৈরি হয়, আদিকোষ মানে প্রোক্যারিওটা, তো আদিকোষের মধ্যে কিন্তু কোনো আহ কোষীয় অঙ্গাণুই মানে ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু আমরা দেখি না। আমরা আদিকোষের কোনো নিউক্লিয়াস পাই না, কোনো রাইবোজোম ছাড়া কোনো কিছুই পাই না। তো আদিকোষের মধ্যে যখন আলটিমেটলি ঝিল্লি দ্বারা বেষ্টিত হয়, আদিকোষটা কি হয়? আদিকোষের মধ্যে ডিএনএ তৈরি হয়। আদিকোষের মধ্যে আগের থেকে ডিএনএ আছে। আদিকোষে আগের থেকে ডিএনএ আছে। তো আচ্ছা, ঠিক আছে। আদিকোষে আগের থেকে আমাদের কিন্তু ডিএনএ আছে। এই যে আমরা বললাম আদিকোষ, সাপোজ আদিকোষে কিন্তু বৃত্তাকার ডিএনএ থাকে। বৃত্তাকার ডিএনএ থাকে। তো এই বৃত্তাকার ডিএনএ প্লাস এখানে নিউক্লিয়াস তৈরি হলো, ঝিল্লিবদ্ধ পদার্থ তৈরি হলো। তো ঝিল্লিবদ্ধ হয়ে আলটিমেটলি আমার তৈরি করবে প্রকৃত কোষ। আদি কোষ থেকে আলটিমেটলি আমার কি তৈরি হলো এখন? প্রকৃত কোষ। যে নিউক্লিয়াসটা এখন সুগঠিত, যে এখানে নিউক্লিয়াসটা সুগঠিত হয়েছে। এর আগে নিউক্লিয়াস সুগঠিত ছিল না, এখানে নিউক্লিয়াস সুগঠিত। সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত হলো, ফাইন। এবার কথা কথা হচ্ছে আমার প্রকৃত কোষ তৈরি হলো। এই যে প্রকৃত কোষটা তৈরি হলো, এই প্রকৃত কোষটায় কি হবে? একটা বায়বীয় ব্যাকটেরিয়া আসবে। কি আসবে? একটা বায়বীয় ব্যাকটেরিয়া। একটা বায়বীয় ব্যাকটেরিয়া মানে এক ধরনের ব্যাকটেরিয়া, বায়বীয় ব্যাকটেরিয়া। এই বায়বীয় ব্যাকটেরিয়াটা প্রকৃত কোষে ঢুকলো। মনে করো এই একটা প্রকৃত কোষ, সাপোজ এই একটা প্রকৃত কোষ, আর এই হচ্ছে একটা বায়বীয় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা এই কোষের মধ্যে প্রবেশ করলো। এরপর কি হলো? সে এই কোষের একবার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেল। সেই মানে এমন আছে না যে আহ এই বাড়িতে বেড়াতে আসছে, আয়সা এই বাড়িতে সারা জীবন থেকে গেছে, ঠিক এরকম হয়ে গেছে। এবার এই বাড়ির মানুষের মানুষ হয়ে গেছে সে। তো এই বায়বীয় ব্যাকটেরিয়াটা এইভাবে প্রকৃত কোষের মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে তৈরি করলো এবার প্রকৃত প্রাণী কোষ। এখন কি তৈরি করলো? প্রকৃত প্রাণী কোষ। এখন কথা হচ্ছে এই বায়বীয় ব্যাকটেরিয়াটা আসলে কি? এই বায়বীয় ব্যাকটেরিয়াটা আসলে মাইটোকন্ড্রিয়া। এই বায়বীয় ব্যাকটেরিয়াটা আসলে মাইটোকন্ড্রিয়া। দ্যাট মিনস মাইটোকন্ড্রিয়া কিন্তু আসলে কোষের প্রথমত কোষের অঙ্গ ছিল না, অঙ্গাণু ছিল না। বিবর্তনের ধারায় যখন একটা প্রকৃত কোষে একটা মাইটোকন্ড্রিয়া, একটা বায়বীয় ব্যাকটেরিয়া সে ঢুকছে কোষের মধ্যে, প্রকৃত প্রাণী কোষ তৈরি করছে, এন্ড সে পার্মানেন্ট হয়ে গেছে, একবারে কোষের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছে। এই যে বাইরে থেকে আসলো, আইসা মানে একটা পোষক কোষে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো এবং সে টিকে গেল, সে সব সময়ের জন্য টিকে গেল। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। আবার আমরা দেখি এন্ডোসিম্বায়োসিসকে আমরা সামনে আবার দেখবো। এবার এই প্রকৃত প্রাণী কোষের মধ্যে আরেকটা ব্যাকটেরিয়া আসবে। এই প্রকৃত প্রাণী কোষের মধ্যে কি আরেকটা ব্যাকটেরিয়া আসবে, যে ব্যাকটেরিয়াটা সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণকারী একটা ব্যাকটেরিয়া আসবে। সেটা কি? একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। একটা ফটোসিনথেটিক ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই যে একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আসলো, আইসা সেও এবার পার্মানেন্ট হয়ে গেল। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া জিনিসটা হচ্ছে আসলে প্লাস্টিড। এটা আসলে কি? প্লাস্টিড। সেই কোষের একবার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেল। তাহলে আলটিমেটলি প্লাস্টিড কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। তাহলে আলটিমেটলি আমাদের কি তৈরি করলো? উদ্ভিদ কোষ তৈরি করলো। আলটিমেটলি আমাদের কি তৈরি হলো? উদ্ভিদ কোষ। তাহলে আমরা কি দেখলাম? যে একটা আদি কোষ, যার ডিএনএ বৃত্তাকার ছিল, যার মধ্যে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ছিল না, তার মধ্যে
প্রথমত এই অঙ্গাণুগুলা জিল্লিবদ্ধ হয়েছে, জিল্লিবদ্ধ হয়ে আমাদের কি তৈরি করলো, প্রকৃত কোষ তৈরি করলো, যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত। এবার এই সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট যে প্রকৃত কোষ, সেখানে একটা বায়োবিও ব্যাকটেরিয়া ঢুকলো, তৈরি করলো প্রকৃত প্রাণী কোষ। এন্ড বায়োবিও ব্যাকটেরিয়াটা তার সারা জীবনের জন্য মানে টিকে গেল ওই কোষটার মধ্যে। আবার এই প্রকৃত প্রাণী কোষে একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম ঢুকলো, যে আবার সারা জীবনের জন্য কি করলো, মানে তার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেল, একবারে সব সময়ের জন্য নাগরিক হয়ে গেল। এটাকে বলা হয়, আলটিমেটলি তৈরি করলো কে, উদ্ভিদ কোষ। তো আলটিমেটলি এভাবেই আমাদের কি তৈরি হলো, দেখো, আদি কোষ থেকে উদ্ভিদ কোষ তৈরি হলো। এই যে আমাদের কোষ কিভাবে তৈরি হলো, এটাই। এখন কথা হচ্ছে, এই যে এন্ডোসিম্বায়োসিস বলছি, এন্ডোসিম্বায়োসিস এর সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এন্ডোসিম্বায়োসিস কাকে বলে, এই জিনিসটা কিন্তু খুব দরকার। এন্ডোসিম্বায়োসিস, এন্ডো এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস কি? তো এন্ডোসিম্বায়োসিস হচ্ছে যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিশিষ্ট, যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে, পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক, বায়বীয় ও ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকে, ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকে, তাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এন্ডো মানে কি, ভিতরে। এন্ডো মানে ভিতরে, মানে একটা কোষের, পোষক কোষের ভিতরে সে ঢুকে। সিম্বায়োসিস মানে হচ্ছে সহাবস্থান করা, একসাথে বসবাস করতে পারতেছে। তাহলে এন্ডোসিম্বায়ন্ট কি? এন্ডোসিম্বায়ন্ট দেখো, যারা এভাবে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় সারা জীবনের জন্য টিকে গেছে, তাদেরকে আমরা বলবো এন্ডোসিম্বায়ন্ট। তাদেরকে আমরা বলবো কি, এন্ডোসিম্বায়ন্ট। যারা কি এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় আরেকটা কোষের মধ্যে, আরেকটা পোষক কোষের মধ্যে টিকে গেছে। এক্সাম্পল কি, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে প্লাস্টিড, এটা কিন্তু আমাদের এন্ডোসিম্বায়োসিসের উদাহরণ। তাহলে আমরা আলটিমেটলি এখন পর্যন্ত কি দেখলাম, এই যে আমাদের এন্ডোসিম্বায়োসিস কি দেখলাম, এন্ডোসিম্বায়ন কি দেখলাম, কিভাবে কোষ তৈরি হয় সেটাও দেখলাম। এবং আমরা একটা জিনিসে লাস্ট উপনীত হতে পারলাম, যে আদি কোষ, আদি জীবন, যে আদি জীবনটা আসলে ছিল একটা সরল আরএনএ। এই সরল আরএনএ কিন্তু প্রোটিন তৈরি করতো। ওই প্রোটিনের থেকে আলটিমেটলি আমরা প্রোটিন তৈরি করতে জীবনের উদ্ভব হয়েছে বলা যায়, কোষের তৈরি হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো আর এটাকে আমরা বলতেছি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, একটু আগে মাত্র বললাম, ওয়ার্ল্ড হাইপোথিসিস। তারপর আমরা যে জিনিসটা বুঝলাম, যে আদি কোষ থেকেই প্রকৃত কোষ তৈরি হয়েছে। আদি কোষ, সেখান থেকে তৈরি হয়েছে প্রকৃত কোষ, সেখান থেকে আমাদের তৈরি হয়েছে প্রকৃত প্রাণী কোষ, আলটিমেটলি এরপর তৈরি হয়েছে প্রকৃত উদ্ভিদ কোষ। তো সেরিয়াটা দেখো, এই দেখো কিভাবে এন্ডোসিম্বায়োসিস হয়। এই যে এখানে ছবি আছে, যে কিভাবে এন্ডোসিম্বায়োসিস হয়। এই যে একটা আদি কোষ, প্রোক্যারিওট। তো এর মধ্যে দেখো আলটিমেটলি প্লাজমা মেমব্রেন তৈরি হচ্ছে, এবং আলটিমেট এই দেখো প্লাজমা মেমব্রেন তৈরি হয়ে যাচ্ছে, দেখছো, ভিতরে প্লাজমা মেমব্রেন তৈরি হয়। এবার এই দেখো এই যে কোষের ভিতরে একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, একটা সায়ানো ব্যাকটেরিয়া ঢুকে। তো সায়ানো ব্যাকটেরিয়াটা মেনলি প্লাস্টিড, আর অ্যারোবিক ব্যাকটেরিয়াটা মেনলি মাইটোকন্ড্রিয়া। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া প্রবেশ করলো, and সারা জীবনের জন্য সে এই কোষটার মধ্যে প্রবেশ করে থেকে গেল, টিকে গেল, যে নিজের সংখ্যা বাড়ায় ফেললো, দেখছো। তো এটা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি এন্ডোসিম্বায়োসিস। এগুলা খুবই সহজ সহজ জিনিস, এগুলা নিজেরাই পারার মতো জিনিস। তো আমরা শুরু করি। কোষের বৈশিষ্ট্য, কোষের বৈশিষ্ট্য, কোষের বৈশিষ্ট্য কি? কোষের অনেকগুলা বৈশিষ্ট্য আছে, তাই না? এক নম্বর হচ্ছে, কোষের মধ্যে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক আণবিক উপাদান থাকে। তার মানে এটার মধ্যে বিভিন্ন গাঠনিক এবং আণবিক উপাদান থাকবে।
বিভিন্ন গাঠনিক এবং আণবিক উপাদান থাকে। 2 নাম্বার জিনিসটা হচ্ছে কোষ বিভিন্ন কাঁচামাল কিন্তু গ্রহণ করতে পারে, মানে কোষের মধ্যে বিভিন্ন বস্তু আদান প্রদান হওয়া পসিবল। তাহলে কি বলতেছি, কাঁচামাল গ্রহণ করতে পারে, কাঁচামাল গ্রহণ করতে পারে, তার ওই ক্যাপাবিলিটি আছে। এরপর কোষ এই কাঁচামালটা দিয়ে, কাঁচামালটা বলতে এখানে মনে করতে পারো তুমি গ্লুকোজ, ঠিক আছে, ওইটা দিয়ে সে কি তৈরি করতে পারে, শক্তি তৈরি করতে পারে। সে শক্তি তৈরি করতে পারে, বিভিন্ন পদার্থ সে সংশ্লেষ করতে পারে, বিভিন্ন পদার্থ, প্রয়োজনীয় পদার্থ সে সংশ্লেষ মানে কি তৈরি করতে পারে, প্রয়োজনীয় পদার্থ সংশ্লেষও সে করতে পারে। তারপরে দিয়ে আমরা বলতে পারতেছি কোষ একটা মানে নিয়ন্ত্রণ ভাবে বেড়ে ওঠে। ঠিক আছে, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, একটা নিয়ন্ত্রণ ভাবে সংখ্যা যেমন বাড়ে, কোষের আকার আকৃতিও কিন্তু একটা নিয়ম মানের ভাবে বাড়ে। তুমি একটা জিনিস নর্মাল চিন্তা করো, আমরা যখন মানে মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে বড় হই, আমাদের 2 হাত সেম ভাবেই বাড়ে, আমাদের 2 পা সেম ভাবেই বাড়ে। বাড়ে মানে কি, প্রত্যেকটা কোষের আকারও বাড়ে, কোষের সংখ্যা বাড়তেছে। তো এই জন্য দেখবো যে হাত পা সব কিন্তু প্রায় সমান সমান, হালকা 19-20। তাহলে এই যে জিনিসগুলা কি, সে কি একটা সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে, সুনিয়ন্ত্রিত ভাবে, সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে ওঠে, বেড়ে ওঠে। তারপরে যদি আমরা বলতে পারি সে কিন্তু, কোষ কিন্তু চারপাশের উদ্দীপনার প্রতি সাড়া দেয়। চারপাশের উদ্দীপনা দেহ, মনে করো তোমার আজকে গরম পড়তেছে, তোমার শরীরে গরম লাগতেছে, মানে কি তোমার মানে বডির যে সেল, স্কিনের যে সেল, তারা কিন্তু ওই জিনিসটাকে, উদ্দীপনাটা গ্রহণ করতে পারে। তাহলে চারপাশের উদ্দীপনায় সাড়া দিতে পারে, উদ্দীপনায় সাড়া দিতে পারে। তারপরে দিয়ে আমরা বলতে পারি আমাদের কোষ বা আমাদের বডি, হিউম্যান বডি চিন্তা করো, সকল জায়গায় কি, মানে প্রত্যেকটা কোষ চেষ্টা করে তার অভ্যন্তরীণ সাম্যাবস্থা রক্ষা করতে। এটাকে বলা হয় হোমিওস্টেসিস। তাহলে আমাদের কোষ হোমিওস্টেটিক অবস্থা বজায় রাখে। হোমিওস্টেটিক, হোমিওস্টেটিক মানে কি বললাম, যে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বা অভ্যন্তরীণ ভারসাম্য একদম মানে প্রায় নিয়ারলি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করা হয়। যেমন একটা জাস্ট সিম্পল বলি, আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। আমরা সবসময় এটাই আমাদের বডি রাখার চেষ্টা করে, এটা থেকে কম বেশি হইলে কিন্তু আমাদের বডির ফাংশন অল্টার করে, চেঞ্জ হয়ে যায়। তারপরে যে আমরা বলতেছি কোষ কিন্তু অভিযোজন ক্ষমতা আছে, কোষের অভিযোজন ক্ষমতাও রয়েছে। তারপর যে আমরা বলতে পারি কোষের মধ্যে অনেক মেটাবলিজম হয়। মেটাবলিজম মানে কি, বিপাক। তাহলে কোষের মধ্যে কি অনেক ধরনের বিপাক বা বিক্রিয়া চলতে থাকে। কোষের কোষ নির্দিষ্ট সময় পর পর মারা যায়, নির্দিষ্ট সময় পর পর মৃত্যুবরণ করে। মানে কি, মানে হচ্ছে দেখো, আমাদের জানি লোহিত রক্ত কণিকার বয়স হচ্ছে, মানে আয়ু হচ্ছে 120 দিন, 120 দিন পর পর মারা যায়, আবার তৈরি হয়, আবার মারা যায়, প্রতিদিন তৈরি হয়, প্রতিদিনই মারা যায়। আজকে যেটা তৈরি হলো সেটা 120 দিন পরে মারা যাবে, আবার 120 দিন আগে যেটা তৈরি হচ্ছে সেটা আজকে মারা যাবে। মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু কোষের মৃত্যু ঘটে। তারপর আমরা বলতে পারি যে কোষের মধ্যে কিন্তু সকল জিনগত তথ্য আছে, এবং তা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সে কোষ স্থানান্তর করতে পারে। তার মানে মানে একটা কোষ থেকে যখন আরেকটা কোষ তৈরি হয়, সে কিন্তু ওই কোষের সকল জেনেটিক ইনফরমেশন পাস করতে পারে। তাহলে কোষ কিন্তু ওই ক্ষমতাটাও আছে, যে কোষ জিনগত জিনগত তথ্য ধারণ করে এবং প্রজন্মান্তরে বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেটারে সঞ্চারণ করে। সঞ্চারণ মানে প্রেরণ করে। এবার আসি, মেটাবলিজম কি, আমাদের একজন জানতে চাইছো। মেটাবলিজম, মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। মেটাবলিজম মানে কি, বিপাক। বিপাক মানে কি, মেটাবলিজম মানে বিপাক মানে হচ্ছে এখানে বিভিন্ন ভাঙা করার কাজ চলবে। মানে বিপাক মানে হচ্ছে বিভিন্ন উপচিতিমূলক বিক্রিয়া প্লাস অপচিতিমূলক বিক্রিয়া, উপচিতিমূলক বিক্রিয়া প্লাস অপচিতিমূলক বিক্রিয়া। মানে কি, উপচিতিকে ইংলিশে বলা হয় অ্যানাবলিজম, আর অপচিতিকে বলা হয় ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম। তো এটা মানে কি বুঝাইতেছি, ক্যাটাবলিজম মানে কাটা, কাটা মানে ভাঙা, আর উপচিতি মানে গড়া। যেমন এক্সাম্পল দিই, শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া কি হয়, একটা গ্লুকোজ তুমি ভাঙতে 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 আলটিমেটলি শক্তি বা এটিপি তৈরি করতেছে। তাহলে এখানে ভাঙার কাজ চলতেছে,
তাহলে এটা একটা অপচিতিমূলক বিক্রিয়া। গড়ার কাজ কি? গড়ার কাজ যেমন বলতে পারি যে অনেকগুলা গ্লুকোজ মিনে মনে করো তোমার তৈরি করলো স্টার্চ, বা মনে করো তোমার তৈরি করলো গ্লাইকোজেন। তাহলে এই যে কি তৈরি করলো, নতুন একটা জিনিস তৈরি করলো, ঠিক আছে, এটাকে বলা হয় অপচিতিমূলক বিক্রিয়া। তো এই যে উপচিতিমূলক বিক্রিয়া, অপচিতিমূলক বিক্রিয়া, ভাঙা করা, এই যে বিক্রিয়াগুলো হতেছে এগুলাকে একত্রে বলা হয় বিপাক বা মেটাবলিজম। এন্ড কোষের বৈশিষ্ট্য হচ্ছে কোষের মধ্যে এরকম অনেক ধরনের বিপাক বা মেটাবলিজম হয়। এখন আমরা পড়ব কোষ বিদ্যা। কোষ বিদ্যা, কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি, এখানে আসলে কি নিয়ে আলোচনা করা হয়? কোষ নিয়ে আলোচনা করা হয়। কোষের বৃদ্ধি, কোষের গঠন, কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের কাজ, এগুলো নিয়ে আলোচনা করা হয়, মানে কোষ সম্পর্কে আলোচনা করা হয়। এটা আমরা 9-10-এ পড়ে আসছি। এটা কিন্তু ভৌত জীববিজ্ঞানের একটা অংশ। এটা ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। এবং এই শাখার জনক কে? এই শাখার জনক হচ্ছে রবার্ট হুক। যেহেতু তিনি প্রথম কোষ দেখছেন, তাই আমরা সাইটোলজি বা কোষ বিদ্যার জনক বলি রবার্ট হুক। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু কি? কিন্তু উনি যে কোষ দেখছে ওটা তো আসল কোষ ছিল না, ওটা তো মৃত কোষ ছিল। তো আসল কোষ নিয়ে ব্যাখ্যা করা, গবেষণা করা, ওই কাজ তো উনি করার নাই। তো রবার্ট হুককে আমরা এটার জনক বলছি ঠিকই, কিন্তু আধুনিক কোষ বিদ্যার জনক, আধুনিক কোষ বিদ্যার জনক আরেকজন। কোষ বিদ্যার জনক ওইটাকে, ওইটা হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই নামটা মনে রাখা ইম্পর্টেন্ট যে আধুনিক কোষবিদের জনক কে, বা নর্মালি কোষবিদের জনক কে। নর্মালি যদি জনক বলে তখন আমরা রবার্ট হুক বলবো। আধুনিক যদি এড করে তখন আমরা কার্ল পি সোয়ানসনের নাম নিব। এবার চলে আসি আমরা আরেকটা টপিকে, সেটা হচ্ছে সেল থিওরি। সেটা কি? সেল থিওরি, বা যাকে বলা হয় কোষ তত্ত্ব। যাকে বলা হয় কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব। তো কোষতত্ত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা দিচ্ছেন। এখন পর্যন্ত তিনজন বিজ্ঞানী এটা নিয়ে বলছেন তোমাদের বই অনুযায়ী, যে 1838 থেকে 1839 ওই টাইমে বিজ্ঞানী জ্যাকব স্লেডেন এবং থিওডোর সোয়ান, বিজ্ঞানী জ্যাকব স্লেইডেন এবং থিওডোর সোয়ান, থিওডোর সোয়ান কোষতত্ত্ব দেন। পরবর্তীতে আবার 1855 সালে, 1855 সালে বিজ্ঞানী রুডolf ভার্চু, বিজ্ঞানী ভার্চু, ঠিক আছে, ভার্চু, বা ওনার নাম হচ্ছে রুডolf ভার্চু, উনিও কোষ তত্ত্ব দেন। তাহলে কোষ তত্ত্ব এখন পর্যন্ত তিনজন বিজ্ঞানী দিচ্ছেন। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেখানে তিনজন তিনজন করে দেখবো ওইটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ এমসিকিউর অপশন বানানো সহজ ওইখানে। তিনজনের নাম আছে, সাথে আরেকজনের নাম দিয়ে আমরা বলতে পারি কে এটার সাথে যুক্ত নয়। এরকম প্রশ্ন আমরা কিন্তু অনেক সময় দিই। আর কথা হচ্ছে কোষ থিওরি মানে কি? এটা কোষ নিয়ে একটা থিওরি, তাই না? এই থিওরি একদম সহজ। থিওরি যদি আসে যে কোষ থিওরিটা বলো, কোষ তত্ত্বটা বলো, তোমরা এমনিই পারো। জাস্ট জিনিসটা কি লিখবা, তিনটা পয়েন্ট কি? এক নাম্বার, জীব কোষ দ্বারা গঠিত। এটা তো সবাই জানি, জীব যে কোষ দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত, এটা এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট বলতেছে যে কোষ হচ্ছে জীবনের বা জীবের গাঠনিক আর কার্যকরী একক। এটাও সবাই জানি। তাহলে কোষ হলো জীবনের গাঠনিক ও কার্যকরী, গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক, ক্ষুদ্রতম মৌলিক একক। তিন নাম্বার আমরা বলবো সকল কোষ কি হয়? পূর্বের কোষ থেকে তৈরি হয়, মানে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে সকল কোষ, সকল কোষ পূর্বের কোষ থেকে তৈরি হয়, পূর্বের
কোষ থেকে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কোষ তত্ত্ব। কোষ নিয়ে কয়েকজন বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া আছে, তো সংজ্ঞাগুলো আমাদের বই থেকে নিজেরা একটু পড়ে নিতে হবে। তো এখন আমরা কোষের অনেকভাবে ভাগ করতে পারি, আদি কোষ, প্রকৃত কোষ, তাই না? তো আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য আমরা সবাই জানি। ঠিক আছে, আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য আমরা তুলনামূলক সবাই জানি, কিন্তু তাও আমাদের আবার একটু বই থেকে দেখতে হবে এবার। ঠিক আছে, তাও আগে আমরা একটু কোষকে ভাগ করি। আমরা এখন কোষের একটা কোষকে একটু ভাগ করব, ঠিক আছে, ক্লাসিফিকেশন করব। কোষের ক্লাসিফিকেশন বা কোষকে আমরা ভাগ করব। তো শুরু করি। আমরা কোষকে কয়েকভাবে ভাগ করতে পারি। কোষ যেমন, এক নাম্বার, তার শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী আমরা তাকে ভাগ করতে পারি। তার শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী, শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী কোষকে আমরা ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? সবাই জানি, দেহকোষ আর জনন কোষ। দেহকোষ এবং কি জনন কোষ। দেহকোষকে বলা হয় সোমাটিক সেল। দেহকোষকে বলা হয় সোমাটিক সেল। জনন কোষকে বলা হয় গ্যামেট। জনন কোষকে বলা হয় গ্যামেট। তো দেহকোষ নর্মালি হয় ডিপ্লয়েড, আর জনন কোষ নর্মালি হয় হ্যাপ্লয়েড। দেহকোষে নর্মালি হয় মাইটোসিস, নর্মাল নর্মালি হয় মাইটোসিস। আর জনন কোষ সৃষ্টির সময় হয় মিওসিস। তাহলে এখানে আমি একটা জিনিস ইম্পর্টেন্টলি বলতেছি, জনন কোষ সৃষ্টির সময়, মিউট করো ভাইয়া, জনন কোষ সৃষ্টির সময় হয় মিওসিস। কিন্তু জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, ওইখানে হবে মাইটোসিস, ওইখানে হয় মাইটোসিস। তাহলে এক্সাম্পল হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। এক্সাম্পল হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে আমাদের শারীরবৃত্তীয় কার্য অনুযায়ী আমরা এভাবে দুই ভাগে ভাগ করতে পারি। আর দেহকোষের কাজ কি? জনন কোষের কাজ তো জননে অংশগ্রহণ করা। দেহকোষের কাজ কি? অঙ্গ, তন্ত্র এগুলো গঠন করা। বিভিন্ন অঙ্গ, বিভিন্ন তন্ত্র, এসব জিনিসে গঠন করা হচ্ছে দেহকোষের কাজ। তাহলে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? দেহকোষ আর জনন। দেহকোষকে বলা হয় সোমাটিক সেল, জনন কোষে বলা হয় গ্যামেট। দেহকোষ নর্মালি হয় 2n, জনন কোষ নর্মালি হয় n। দেহকোষে নর্মালি হয় মাইটোসিস, কোষ বিভাজন। আর এখানে হয় নর্মালি জনন কোষ সৃষ্টির সময় মিওসিস। সে অঙ্গতন্ত্র গঠনে সাহায্য করে, আর সে কি করে? সে হচ্ছে আমাদের জননে অংশগ্রহণ করে, জনন বা প্রজননে অংশগ্রহণ করে। ইভেন আমরা চাইলে আরেকটা জিনিস বলতে পারি, যে কোনটারে কোথায় পাওয়া যায়। তো এই যে আমরা এক্সাম্পল, ঠিক আছে, যে জনন কোষের এক্সাম্পল হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু। দেহ কোষের এক্সাম্পল কোথায় আছে? হাত, পা, বডির যকৃৎ, যকৃৎ কোষ। তারপর তো একটাই এক্সাম্পল দিলাম যে যকৃৎ কোষ। নিউরন, অনেকগুলো আছে আমাদের দেহ কোষ। তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারি একভাবে। আরেকভাবে আমরা ভাগ করতে পারি, সেটা কি? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। আরেকটা কি? নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে। এটাও সবাই জানো, আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ। বইয়ের মধ্যে আদি কোষ এবং প্রকৃত কোষের একটা পার্থক্যের ছক আছে, ওইটা মাস্ট 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 করতে হবে। তাও আমরা একটু এখানে বলি। আদি কোষের মধ্যে শুধুমাত্র রাইবোজোম, রাইবোজোম ছাড়া অন্য তেমন কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এখানে প্রায় সকল কোষীয় অঙ্গাণু থাকে। আদি কোষের মধ্যে মেনলি কোনো আবরণ মানে আবরণ আছে এমন কোনো অঙ্গাণু থাকে না। প্রকৃত কোষে অবশ্যই থাকে। আদি কোষের যে রাইবোজোম, সেটা হচ্ছে 70s। প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s ধরনের। আদি কোষের যে ডিএনএ থাকে, আদি কোষের যে ডিএনএ থাকে, সেটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। সেটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। এবং এখানে থাকে নন হিস্টোন প্রোটিন। এখানে থাকে নন
হিস্টোন প্রোটিন, দ্যাট মিনস এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, এখানে কোনো হিস্টোন থাকে না, থাকে নন হিস্টোন প্রোটিন। কিন্তু প্রকৃত কোষের ডিএনএ কেমন হয়? প্রকৃত কোষের ডিএনএ হয় সূত্রাকার। প্রকৃত কোষের ডিএনএ কেমন হয়? সূত্রাকার, যেমন এই যে এরকম 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 সূত্রাকার। এবং প্রকৃত কোষের ডিএনএ এর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে, ডিএনএ এর গঠনে হিস্টোন প্রোটিন তৈরি থাকে। এবার আদি কোষের মধ্যে কোন ধরনের কোষ বিভাজন মেনলি হয়? অ্যামাইটোসিস। কোন ধরনের কোষ বিভাজন মেনলি হয়? অ্যামাইটোসিস। প্রকৃত কোষে কোনটা মেনলি হয়? প্রকৃত কোষে মেনলি হয় মাইটোসিস এবং মিওসিস। মেনলি হয় মাইটোসিস, এছাড়া প্রয়োজন অনুযায়ী কোথাও কোথাও হয় মিওসিস। এক্সাম্পল কি? আচ্ছা, তার আগে হচ্ছে শ্বসন। আদি কোষে সব অবাত শ্বসন, অবাত শ্বসন। তোমাদের বইয়ের মধ্যে বলছে প্রকৃত কোষে সবাত শ্বসন হয়। তবে মনে রাখবা, প্রকৃত কোষে তুমিও এক মানে পার্থক্যে সবাত লিখবা, বাট মনে রাখবা প্রকৃত কোষে অবাত শ্বসনও হইতে পারে। অবাত শ্বসনও হইতে পারে, এমন না যে পারে পারে। নর্মালি সবাত হয়, but অবাত শ্বসনও সে করতে পারে। এক্সাম্পল কি? আদিকোষ মানেই মনের রাজ্য। আদিকোষ মানেই মনের রাজ্য, তার মানে কি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, এরা হচ্ছে কি আমাদের, এরা হচ্ছে আমাদের আদিবাসী। প্রকৃত কোষীর এক্সাম্পল কি কি আছে? যেমন আমাদের প্রোটিস্টা থেকে এনিমিলিয়া রাজ্যের যা আছে সবাই কিন্তু প্রকৃত কোষী। তাই আমরা বলতে পারি প্রোটিস্টা রাজ্য থেকে একবার এনিমিলিয়া রাজ্য পর্যন্ত যারা আছে সবাই কিন্তু কি আমাদের প্রকৃত কোষী। আদিকোষী মানে ইউক্যারিওটিক সেল, সরি, আদিকোষী মানে প্রোক্যারিওটিক সেল। আদিকোষ মানে, আদিকোষী মানে কি প্রোক্যারিওটিক সেল। দেখো, ক্যারিওটিক সেল। প্রো মানে আদি, প্রো মানে কি আদি। আর ক্যারিওটিক মানে ক্যারিয়ন শব্দটা আসছে কই থেকে? ক্যারিয়ন, এটা আসছে কি ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তার মানে কি আদি নিউক্লিয়াস, যারা সুগঠিত না তারা হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষ হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটা বলা হয়। তো তাদের ইউ মানে হচ্ছে প্রকৃত। ইউ মানে কি প্রকৃত। ক্যারিওটিক মানে তো আমরা বললামই মাত্র। এবং লাস্ট এন্ড ফাইনাল আরেক ভাবে আমরা ভাগ করতে পারি, সে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এটা আমরা ছোটবেলা থেকেই পার্থক্য করে আসছি। কি? যেমন উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর একবারে মাঝখানে একটা বড় ধরনের কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে তেমন থাকে না, থাকলেও ছোট ছোট কিছু থাকে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে এসব ক্লোরোপ্লাস্ট থাকে না। এবার হচ্ছে সঞ্চিত খাদ্য। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি আর গ্লাইকোজেন, চর্বি আর গ্লাইকোজেন। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম এটাও তোমরা জানো, সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, এটা প্রাণী কোষে থাকে। এই উদ্ভিদ কোষের প্রাণী কোষের এই যে আমরা কতগুলো পার্থক্য করে ফেললাম। এখন কথা হচ্ছে, এই যে আমাদের প্রকৃত কোষী বলতেছি, আদি কোষ থেকে প্রকৃত কোষ তৈরি হলো, আমরা মাত্রই বললাম। তাহলে প্রথম প্রকৃত কোষীর নাম কি? প্রথম প্রকৃত কোষী, আমি বলতেছি প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী। প্রথম প্রকৃত কোষী এবং বহু কোষী, এটাকে, এটা হচ্ছে বঙ্গীয় মরফা পিউবিসেন্স। এটা হচ্ছে বঙ্গীয় মরফা পিউবিসেন্স, পিউবেসেন্স। এটা হচ্ছে এক ধরনের লোহিত শৈবাল, এটা হচ্ছে এক ধরনের লোহিত শৈবাল, যা 1200 মিলিয়ন বছর আগে উৎপত্তি হয়েছে, বা 1200 মিলিয়ন বছর আগের একটা
মানে কোষ, প্রকৃত কোষে একটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল মনে রাখবা, স্টেম সেল মানে হচ্ছে এমন কিছু কোষ, যে কোষগুলো আমাদেরকে বারবার মানে নতুন নতুন কোষ তৈরি করতে দিতেছে। সে কি করতেছে, মানে নতুন, মানে তার থেকে আমরা নতুন কোষ তৈরি করতে পারছি। মনে করো একটা কোষ, এই কোষটা থেকে নর্মালি বিভাজিত হলে দুইটা কোষ হয়ে যায়, এই কোষটা কিন্তু আর থাকে না। বাট স্টেম সেলের ক্ষেত্রে কি হয়, এই কোষটা থাকে, এই কোষটা পারসিস্ট করে, ওই কোষগুলো আরো বিভাজিত হইতে থাকে, বাট এই কোষটা থেকে যায়। পারসিস্ট করে মানে থাকা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্টেম সেলের একটা মানে বৈশিষ্ট্য, যে সে অসংখ্যবার বিভাজিত হতে পারে। সে কি, অসংখ্যবার বিভাজিত হতে পারে, ইচ্ছা মতো সে বিভাজিত হতে পারে। অনেকটা টোটিপটেন্ট সেলের মতো, ঠিক আছে? অসংখ্যবার বিভাজিত হতে পারে, বিভাজিত হতে পারে। এবং আমরা বলতেছি এগুলা পুরোপুরি পার্থক্য মণ্ডিত না। পুরোপুরি, এটা দুইটা বৈশিষ্ট্য বলা হয়েছে, পুরোপুরি পার্থক্য মণ্ডিত না মানে কি? পার্থক্য মণ্ডিত নয় মানেটা আমি বুঝাচ্ছি, তার আগে বলি স্টেম সেল আমাদের বডিতে মানে অনেক জায়গাতে আছে। তবে এই যে জাইগোট ছিল, বা আমাদের যে ভ্রূণের যে কোষ, এগুলো কিন্তু এক ধরনের স্টেম সেল। ঠিক আছে, যে কারণ এগুলা থেকে কি তৈরি হলো, আলটিমেটলি পুরা একটা হিউম্যান বডি তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা ছোট্ট একটা জাইগোট থেকে, ছোট্ট কয়েকটা কোষের ভ্রূণ থেকে হাত পা চোখ কান নাক গলা থেকে শুরু করে তোমার লিভার কিডনি হার্ট লাংস কত কিছু নয় তৈরি হইতেছে। এক এক জায়গার কোষ এক এক রকম, এক এক জায়গার কাজ এক এক রকম। এই যে পার্থক্য মণ্ডিত নয় বলছি, মানে হচ্ছে কি, মনে করো এটা একটা জাইগোট, এটা একটা জাইগোট, জাইগোট থেকে দুইটা কোষ তৈরি হলো, তারপর আরো কয়েকটা কোষ তৈরি হলো, বা আমি আরো সুন্দর করে বলি, এই একটা মনে করো জাইগোট, জাইগোটটা এইভাবে বিভাজিত হলো, এখন দুইটা কোষ তৈরি করলো, সাপোজ এই যে দুইটা কোষ তৈরি করলো। তারপর মনে করো এটা আরো চারটা কোষ তৈরি করলো, সাপোজ এই যে এখন সে চারটা তো কোষ তৈরি করলো, এই সাপোজ মনে করো সে চারটা কোষ তৈরি করলো। এভাবে সে কোষ বিভাজিত করতে থাকলো। এখন কি গেল, মনে করো তার মনে করো 16টা কোষ হলো, বা মনে করো তার এখন 100টা কোষ হলো। 100টা কোষের মধ্যে মনে করো 10টা কোষ যাবে তার ব্রেইন তৈরি করতে। তিন, মানে এই 10টা কোষ থেকে আবার বিভাজিত হইতে থাকবো, বিভাজিত হইতে 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 আলটিমেট অনেক কোষ নিয়ে ব্রেন তৈরি করলো। দুইটা কোষ মনে করো আরেক দিকে গেল, তারা যায় মনে করো হাত পা তৈরি করলো, লিম্ব তৈরি করলো। মানে আমি জাস্ট বুঝাতে চাইতেছি যে, কিন্তু স্টেম সেল যে ছিল সে কিন্তু এভাবে ডিফারেন্সিয়েট করে নাই, সবাই আলাদা করে দেয় নাই, সবাই আস্তে আস্তে নিজের জায়গা মতো যায় যে আলাদা হইছে। আর স্টেম সেল সে কিন্তু মানে সবারই তৈরি করতে পারছে। তো আমাদের বডির লিভার, কারো লিভার যদি তুমি 20% কেটে ফেলাই দাও, সরি মানে 20% রাখা বাকি 80% কেটে ফেলাই দাও, তার লিভার ওই 20% থেকে আবার 80% পুরোটাই হয়ে যাবে। 6 মাস 1 বছর টাইম দিবা, তারা রেস্টে রাখবা, তাহলে তুমি যতটুকু কেটে ফেলা দিছো পুরোটা আবার রিফিল হয়ে যাবে, মানে রিজেনারেট করতে পারতেছে, আবার তৈরি করতে পারতেছে। বোন মেরু করতে পারে, স্কিনটা তো সবাই দেখছো, হাত পা কাটে নাই এমন কি তো কেউ নাই, 2 দিন পরে শুকিয়ে গেছে। কত ফাস্ট রিজেনারেট করছে এই জায়গাটা। কিন্তু ব্রেইন হার্ট কিডনি ওই জায়গাতে আসলে আমাদের রিজেনারেটিভ ক্ষমতাটা কম। ঠিক আছে, তাহলে আমাদের রিজেনারেটিভ ক্ষমতা মানে হচ্ছে আবার তৈরি করার ক্ষমতা কোথায় বেশি আছে কোথায় কম আছে, ওই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যে বোন মেরু লিভার স্কিন ওইগুলোতে আমাদের এটা কম, সরি, বোন মেরু লিভার স্কিন ওইখানে আমাদের রিজেনারেটিভ ক্ষমতা বেশি। ব্রেন হার্ট কিডনি ওইসব জায়গায় আমাদের রিজেনারেটিভ ক্ষমতা কম। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো টপিকে দেখলাম। আমরা প্রথমত কোষ নিয়ে অনেক আলোচনা করলাম, তারপর আমরা কোষ কিভাবে তৈরি হয় সেটা জানলাম, তারপর আমরা এন্ডোসিম্বায়োসিস পড়লাম, কোষের বৈশিষ্ট্য পড়লাম, সাইটোলজি, সেল থিওরি পড়লাম, তারপর আমরা কোষ শ্রেণী বিভাগ পড়লাম। তো এরই মাধ্যমে আজকের ক্লাসটা শেষ হলো।